বিধানসভা ভোটে হেরে যাওয়ার পরে প্রথমবার সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং এই সাংবাদিক বৈঠকে তিনি এমন কথা বললেন যেটা শুনে কিন্তু সবাই তাজ্জব বনে গেল। কারণ তিনি বলে দিয়েছেন যে আমি তো হারিনি, আমি পদত্যাগ কেন করব। তো সেক্ষেত্রে রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি পদত্যাগ করছেন না, এটা তো তিনি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন। তাহলে এবার কি হবে? বিজেপি যে 207টি আসন জিতলো, তো সেই 207টি আসন দিয়ে তারা কি করবে যদি তারা মুখ্যমন্ত্রী না হতে পারে? তো এবার তাহলে কি হতে পারে? এবার সংবিধান কি বলছে? এবার রাজ্যপাল কি করতে পারে? এবার রাষ্ট্রপতি কি করতে পারে? সমস্ত কিছু এবার জানিয়ে দেবো, অর্থাৎ এরপরে আইনি ব্যাপার কি হতে পারে সমস্ত কিছু জানিয়ে দেবো। তবে তার পূর্বে আপনারা কি মনে করছেন টোটাল ঘটনাটা নিয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন, ভিডিওটিকে শেয়ার। বন্ধুরা, আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন, কিছুক্ষণ আগে হারের পরে প্রথমবার রিয়্যাক্ট করেছেন মমতা ব্যানার্জি এবং তিনি বলেছেন যে আমরা হারিনি, আমরা 100টির উপরে আসনে জিতেছিলাম, আমাদের জোর করে হারানো হয়েছে, ইভেন আমার সিটে আমাকে লাথি মারা হয়েছে, আমাকে সিআরপিএফ ঘুষি মেরেছে, অর্থাৎ এই সমস্ত কথা তিনি বলেছেন এবং বলেছেন যে আমি ওখানে হারিনি, আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র ভবানীপুরের সিটে নয়, আরও 100টি সিট এমন রয়েছে যেই সিটে আমরা হারিনি, অর্থাৎ সেই সিটে আমরা জিতেছি। অর্থাৎ আমরা হেরেছি কিন্তু তাও আমাদের মোরাল ভিক্টোরি, আমরা মোরালি আমরা সবগুলো সিটে আমরা জিতেছি। অর্থাৎ তিনি নৈতিকভাবে প্রত্যেকটি সিটে তিনি জিতেছেন, এমনটা তিনি কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্টভাবে ক্লিয়ারলি বলে দিয়েছেন। এবং একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে রাজ্যপালের কাছে তাহলে আপনি কখন যাচ্ছেন পদত্যাগপত্র জমা করতে? তো তার উত্তরে তিনি কিন্তু স্পষ্টভাবে যে আমি কেন পদত্যাগ করব? আমি তো হারিনি, আমার পদত্যাগ করার কোনো প্রশ্নই ওঠে না, আমাকে নির্বাচন কমিশন জোর করে হারিয়েছে, আমি হারিনি, আমার নৈতিক জয় হয়েছে। তো সেক্ষেত্রে এবার তাহলে কি হতে পারে? দেখুন, এবার না কি হতে পারে এটা নিয়ে আমরা এক্স্যাক্টলি সংবিধান কি বলছে এটা নিয়ে কিন্তু আমরা কিছু নোটস করেছি, তো সেই পয়েন্ট করেছি, সেগুলো আপনাদের একটা একটা করে জানিয়ে দিই। দেখুন, যদি এমনটা কোনো পরিস্থিতি কখনো হয় যে কোনো মুখ্যমন্ত্রী হেরেছেন এবং তার দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি কিন্তু তিনি পদত্যাগ করতে অস্বীকার করছেন, যদিও ভারতবর্ষে এমনটা এখনও পর্যন্ত হয়নি, অর্থাৎ আমার দৃষ্টিতে হয়নি, যদি হয়ে থাকে, যদি আপনার নলেজে থাকে কমেন্ট বক্সে জানাবেন। তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপগুলো হবে অত্যন্ত দ্রুত এবং অত্যন্ত কঠোর হতে পারে। প্রথম যেটা হবে সেটা হচ্ছে রাজ্যপালের বিশেষ ক্ষমতা প্রয়োগ। দেখুন, একজন মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করানো বা তাকে যে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করাটা সেটা রাজ্যপাল নর্মালি করে থাকে। তো সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রী নিয়োগ এবং তাকে পদে রাখার বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্যপালের সন্তুষ্টির ওপরে নির্ভর করে, অর্থাৎ টোটাল যে ব্যাপারটি সেটি রাজ্যপালের সন্তুষ্টির উপরে নির্ভর করে। তার মানে কিন্তু এটা নয় যে যে কোনো মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল যে কোনো সময়ে তাড়িয়ে দিতে পারে। যদি কোনো মুখ্যমন্ত্রীর সংখ্যাগরিষ্ঠতা থাকে, তাকে যদি ফ্লোর টেস্টে সে যদি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারে তাহলে তিনি মুখ্যমন্ত্রী থাকবেন, তাহলে রাজ্যপাল কিছু করতে পারবে না। যেহেতু 207টি আসন নিয়ে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তাই রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের অপেক্ষা না করে, অর্থাৎ কোনো অপেক্ষা করার দরকার নেই, তাকে সরাসরি বরখাস্ত করতে পারেন অথবা তাকে ডিসমিস করতে পারেন। এই ক্ষমতা এখন রাজ্যপালের রয়েছে, যেহেতু এখন মমতা ব্যানার্জির কাছে 148টির উপরে বিধায়কের কোনো সমর্থন নেই। নতুন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ। রাজ্যপাল সরাসরি সংখ্যাগরিষ্ঠত দলের নেতাকে, অর্থাৎ বর্তমানে বিজেপিকে, যারা 207টি আসন পেয়েছে, সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন। নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করার মুহূর্তেই আগের মুখ্যমন্ত্রী যে সমস্ত আইনি ক্ষমতা ছিল, যে সমস্ত সাংবিধানিক ক্ষমতা ছিল, সেই ক্ষমতাগুলো স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ 25শে বৈশাখ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করতে চলেছেন বিজেপির। তো কে মুখ্যমন্ত্রী হবেন এটা নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও করেছি, অবশ্যই একবার কমেন্ট আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে একবার দেখে নেবেন। সেখানে আমরা ডিটেলসে আলোচনা করেছি যে কে সবথেকে বেশি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য পশ্চিমবঙ্গে, তো সেক্ষেত্রে একবার দেখে নেবেন। তো এখন ব্যাপারটি হচ্ছে যিনি মুখ্যমন্ত্রী হবেন না কেন তাকে সরাসরি মুখ্যমন্ত্রীর জন্য শপথ গ্রহণের জন্য আবেদন করতে পারে বা তাকে ডাকতে পারে রাজ্যপাল, এবং যখনই তিনি শপথ গ্রহণ করবেন তখনই আগের মুখ্যমন্ত্রীর সমস্ত আইনি এবং সাংবিধানিক ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যাবে। এরপরে 3 নম্বরে বলা হয়েছে প্রশাসনিক নির্দেশ অমান্য করার আইনি প্রভাব।
যদি পদচ্যুত হওয়ার পরে কেউ যদি ক্ষমতা আগলে ধরে রাখেন, অর্থাৎ কেউ যদি তবুও যদি পদ ছাড়তে না চান, তবে পুলিশ প্রশাসন, মুখ্য সচিব, চিফ সেক্রেটারি, পুলিশ প্রধান, ডিজিপি সরাসরি তখন রাজ্যপালের অধীনে চলে যাবেন, অর্থাৎ তিনি তখন আর আগের মুখ্যমন্ত্রীর অধীনে থাকবেন না। তখন বিদায়ী মুখ্যমন্ত্রীর কোনো নির্দেশ পালন করতে তিনি বাধ্য থাকবেন না, অর্থাৎ তিনি কোনো নির্দেশ পালন করবেন না বিদায়ী মুখ্যমন্ত্রী। অফিস সিল যদি প্রয়োজন হয়, তবে আইনশৃঙ্খলা বাহিনী মুখ্যমন্ত্রীর কার্যালয়, বর্তমানে যেটা নবান্ন, সেখান থেকে বিদায়ী পক্ষকে সরিয়ে দেবে, নতুন সরকার জায়গা করে দেবে, অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী বিদায়ী মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেবে এবং নতুন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তার পুরো টিমকে সেখানে জায়গা করে দেবে। রাষ্ট্রপতি শাসন, এটা হচ্ছে এক্সট্রিম পজিশনে যদি এমন কোনো আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে বা কোনো অস্বাভাবিক পরিস্থিতির যদি তৈরি হয়, তাহলে রাজ্যপাল 356 ধারা জারির সুপারিশ করতে পারেন। অর্থাৎ দেখা গেল যে আইন শৃঙ্খলার প্রচণ্ড অবনতি হয়েছে, একটা ভয়ঙ্কর বাজে অবস্থা তৈরি হয়েছে, তখন রাজ্যপাল সুপারিশ করবেন রাষ্ট্রপতিকে 356 ধারা জারির জন্য। সেক্ষেত্রে কেন্দ্র সরকার সরাসরি রাজ্য শাসনভার নিজের হাতে তুলে নেবেন। যতক্ষণ না পর্যন্ত নতুন সরকার শপথ নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত পুরো দায়িত্ব তার হাতেই থাকবে। এবং সর্বশেষ হচ্ছে আদালতের ভূমিকা। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট কিন্তু অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে। আদালত 24 ঘন্টার ফ্লোর টেস্ট বা ক্ষমতা হস্তান্তরের সময়সীমা বেঁধে দিতে পারেন। অর্থাৎ সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলে দেবে যে 24 ঘন্টার মধ্যে তুমি ক্ষমতা হস্তান্তর করে দাও, অথবা ফ্লোর টেস্টে আসো। ফ্লোর টেস্টে তুমি যদি 148টির বেশি তুমি যদি সমর্থন দেখাতে পারো, তাহলে তুমি মুখ্যমন্ত্রী থাকবে। আর যদি দেখাতে না পারো, তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে ক্ষমতা হস্তান্তর করতে হবে, না হলে কন্টেম্পট অফ কোর্ট হিসাবে গণ্য হবে। ঠিক আছে, অর্থাৎ ব্যাপারটি হচ্ছে কোনো ব্যক্তি যদি পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা না পায়, তার দল যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে সেক্ষেত্রে সাংবিধানিক কাঠামো অনুযায়ী তাকে ক্ষমতাচ্যুত করা কেবলমাত্র সময়ের অপেক্ষা। অর্থাৎ এক্ষেত্রে যে তিনি চাইবেন না যে আমি মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করব না বা আমি করব না, তো সেটা কিন্তু তার উপরে ডিপেন্ডই করে না, এটা পুরোপুরিভাবে সাংবিধানিক ব্যাপার। অর্থাৎ সেক্ষেত্রে সংবিধান তাকে মুখ্যমন্ত্রী থাকতেই দেবে না। তো এবার কিন্তু এটা কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা হয়নি, এর আগে হয়নি, পুরো দেশে হয়েছে কিনা সেক্ষেত্রে একটা নিদর্শন রয়েছে। তো যদি এটা আরও কিছু হয়, তো সেক্ষেত্রে এটা একটা বড়সড় নিদর্শন হয়ে থাকবে। অর্থাৎ একটা জমজমাট একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন দেখা যাক কি হয়, কারণ তিনি তো পদত্যাগ করবেন না, তিনি তো বলে দিয়েছেন। তো এখন দেখা যাক কি হয়। তো নজর থাকবে এই ব্যাপারের উপরে। তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।